Hello, dear students. Welcome to my channel GK Times. আজকে WBP জেনারেল অ্যাওয়ারনেসের উপরে 20টা মক টেস্ট এমসিকিউ তোমাদের জন্য এনেছি। দেখো, এটা কিন্তু প্রথম মক টেস্ট। 20টা এমসিকিউ রয়েছে উইথ এক্সপ্লেনেশন। অবশ্যই তোমরা শুরু থেকে শেষ অবধি এই ক্লাসটায় থাকো, ঠিক আছে? এবং তোমরা যদি এই একটা ক্লাসে এর থেকেও বেশি এমসিকিউ তোমরা চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, এবং চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তাহলে চলো আর দেরি না করে ক্লাসটিকে স্টার্ট করা যাক। দেখো, আজকের যে প্রথম কোয়েশ্চেনটি সেটি আমরা একটু দেখে নিই। আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো, চারটি অপশনস: এ লর্ড ডাফরিন, বি লর্ড আরউইন, সি লর্ড ক্যানিং এবং ডি লর্ড ওয়াভেল। তো স্টুডেন্টস, এখানে সঠিক উত্তরটি হবে লর্ড আরউইন। লর্ড আরউইন কিন্তু আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে? আইন অমান্য আন্দোলন যেটি শুরু হয় 1930 সালে, ঠিক আছে? 6 এপ্রিল গান্ধীজি এই আন্দোলনকে নেতৃত্ব দেন। ওকে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে, এই যে লর্ড ডাফরিন, এই লর্ড ডাফরিনের সময় কিন্তু 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বোম্বে শহরে, কোথায় বলো তো? বোম্বে শহরে। বোম্বে শহরে কিন্তু প্রতিষ্ঠা করা হয়। আর এই লর্ড ক্যানিং এর সময় আমরা প্রত্যেকেই জানি 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়, ঠিক আছে? আর লর্ড ওয়াভেলের সময় আমরা জানি 1945-এ ওয়াভেল পরিকল্পনা ভারতে আনা হয়। তাহলে চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত কোন দূষকটির জন্য ব্ল্যাক ফুট রোগ হয়? তাহলে চারটি অপশন দেখে নিই আমরা: এ পারদ, বি সীসা, সি আর্সেনিক, ডি অ্যাসবেস্টস। স্টুডেন্টস, সঠিক উত্তরটি হবে এখানে অপশন সি আর্সেনিক। তো ব্ল্যাক ফুট রোগটি হয় আর্সেনিকের জন্য। অবশ্যই আমরা দেখে নেব যে পারদের জন্য কোন রোগটি হয়ে থাকে। দেখো, পারদের জন্য যে রোগটি হয় পারদের কারণে, সেই রোগটির নাম হলো মিনামাটা। রোগটির নাম হলো মিনামাটা। এবং আরেকটা রোগ হয় যেটাকে বলা হয় পিঙ্ক ডিজিজ, পিঙ্ক ডিজিজ, ঠিক আছে? তো পারদের জন্য দুটা রোগ আমরা দেখলাম: এক মিনামাটা, দুই পিঙ্ক ডিজিজ। দেখো, সিসার জন্য যে রোগটি হয় সেই রোগটিকে কি বলা হয়? এই রোগটিকে বলা হয় ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া। ওকে। সিসার জন্য যে রোগটি হয় সেটিকে বলা হয় ডিসলেক্সিয়া। আর অ্যাসবেস্টাসের জন্য যে রোগটি হয় সেটাকে বলা হয় হোয়াইট হোয়াইট লাং, হোয়াইট লাং ক্যান্সার, হোয়াইট লাং ক্যান্সার। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আই রিপিট, পারদের জন্য যে রোগটি হয় সেটি হলো মিনামাটা, আর আরেকটি যে রোগ হয় সেটা হলো পিঙ্ক ডিজিজ। সিসার জন্য হয় ডিসলেক্সিয়া, আর আর্সেনিকের জন্য তো আমরা দেখলাম ব্ল্যাক ফুট।
এবং অ্যাসবেস্টাসের জন্য যেটা হয় সেটা হলো হোয়াইট লাং ক্যান্সার। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। দেখো নেক্সট কোয়েশ্চেনটি হলো 3, একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক নাড়ির স্পন্দন মিনিটে কতবার হয়? ঠিক আছে, চারটি অপশনস, এ 82 বার, বি 80 বার, সি 70 বার, ডি 72 বার। সঠিক উত্তরটি হবে এখানে অপশন ডি 72 বার। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের নাড়ির স্পন্দন মিনিটে হয় 72 বার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 আমরা দেখে নিই। দেখো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম কবে পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়? চারটি অপশনস হলো এ 2021, বি 2020, সি 2019, ডি 2022। তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 2021। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ রাখা হয় 2021 সালে। ক্লিয়ার? 2021 সালে। দেখো এই যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি শুরু হয় কিন্তু 1991-92 সাল থেকে। ওকে, আর এই পুরস্কারটি প্রথম যিনি পেয়েছিলেন যে প্লেয়ার বা খেলোয়াড় তিনি হলেন বিশ্বনাথ আনন্দ। তিনি হলেন বিশ্বনাথ আনন্দ। ওকে, বিশ্বনাথ আনন্দ কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, বিশ্বনাথ আনন্দ কিন্তু দাবা খেলার সঙ্গে যুক্ত। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। দেখো নেক্সট কোয়েশ্চেনটি নাম্বার 5, ভারত কোন দেশ থেকে সর্বাধিক সোনা আমদানি করে? চারটি অপশনস হলো এ সাউথ আফ্রিকা, বি নর্থ আমেরিকা, সি ডেনমার্ক, ডি সুইজারল্যান্ড। তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন ডি সুইজারল্যান্ড। ভারত সর্বাধিক সোনা কিন্তু আমদানি করে সুইজারল্যান্ড থেকে। ঠিক আছে, তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 6 এ আমরা এলাম। দেখো কোয়েশ্চেন নাম্বার 6, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? ঠিক আছে, চারটি অপশনস হলো এ নির্দিষ্ট নেই কারণ রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ, বি 6 বছর, সি 5 বছর, আর ডি এদের মধ্যে কোনোটাই সঠিক নয়। তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন বি। রাজ্যসভার যে সদস্যরা থাকেন তাদের কার্যকালের মেয়াদ কিন্তু 6 বছর। ওকে, আর প্রতি 2 বছর পর পর কিন্তু প্রতি 2 বছর পর পর 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/3 রিটায়ার করে যায়। ঠিক আছে, সদস্যদের মধ্যে 3 ভাগের 1 ভাগ কিন্তু রিটায়ার করে যায়। এবার দেখো এই যে রাজ্যসভা, এই রাজ্যসভার সম্পর্কে আমরা কিন্তু অনুচ্ছেদ বা আর্টিকেল 80 থেকে জানতে পারি, আর যেটি লোকসভা, লোকসভার সম্পর্কে আমরা জানতে পারি অনুচ্ছেদ 81 থেকে 81 থেকে। ক্লিয়ার? আর রাজ্যসভায় কিন্তু 12 জন সদস্য রাষ্ট্রপতির দ্বারা, ঠিক আছে, 12 জন সদস্য রাষ্ট্রপতির দ্বারা কিন্তু মনোনীত করা হয়, নমিনেট করা হয়। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্র থেকে, যেমন সিনেমা, পত্রকারিতা, বিজ্ঞান, সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্র থেকে। তাহলে চলো এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্বে কে ছিলেন? দেখো চারটি অপশনস, এ লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী স্বামীনাথনও বলা হয়। ঠিক আছে, বি সরোজিনী নাইডু, সি আন্না চান্দি, ডি মাতঙ্গিনী হাজরা। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী স্বামীনাথন। ঠিক আছে, আর আমরা দেখো একটা
একটা কথা জানি, সরোজিনী নাইডু সরোজিনী নাইডু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা, মানে প্রথম ভারতীয় মহিলা কিন্তু অধ্যক্ষ, এটা অবশ্যই মাথায় রাখবে, বা প্রেসিডেন্ট বা সভাপতি। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1925 সালে যে কানপুর অধিবেশনটি হয়, ঠিক আছে, এই যে কানপুর অধিবেশনটি হয়, সেই অধিবেশনে সরোজিনী নাইডু কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসেবে সভাপতিত্ব করেন। আর আন্না চান্দি হলেন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি, অবশ্যই মাথায় রাখবে, হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি আন্না চান্দি। আর আমরা মাতঙ্গিনী হাজরা সম্পর্কে অবশ্যই জানি, তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন সংগ্রামী, নিজের প্রাণ ত্যাগ করেছিলেন তিনি দেশের স্বাধীনতার জন্য। তাহলে চলো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 8, অমৃতসরের সন্ধি কত সালে মহারাজা রঞ্জিত সিং ও লর্ড মিন্টো প্রথম এর মধ্যে স্বাক্ষরিত হয়? তো স্টুডেন্টস, এখানে 4টি অপশনস রয়েছে, আমরা দেখে নিই। এ 1909, বি 1809, সি 1910, ডি 1810। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অবভিয়াসলি 1809 সালে। 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় মহারাজা রঞ্জিত সিং ও লর্ড মিন্টো প্রথম এর মধ্যে, ঠিক আছে। আর রঞ্জিত সিং একটি ইম্পর্টেন্ট রঞ্জিত সিং একটি ইম্পর্টেন্ট স্পিচ তিনি দিয়েছিলেন, যেভাবে ব্রিটিশদের ক্ষমতা ভারতবর্ষে বৃদ্ধি হচ্ছিল, তিনি বলেছিলেন সব লাল হো জায়েগা, সব লাল হো জায়েগা, ঠিক আছে। তিনি এই কথাটি বলেছিলেন যে ভারতবর্ষে সব লাল হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেক স্থানটি ব্রিটিশরা অধিকার করে নেবে। তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন ব্রিটিশদের যেভাবে ক্ষমতা বৃদ্ধি হচ্ছিল সেটাকে অনুভব করে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। দেখো কোয়েশ্চেন নাম্বার 9, ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি? দেখো প্রাচীনতম তৈল খনি, 4টি অপশনস হলো এ ডিগবয়, বি বোম্বে হাই, সি আলিয়াবেদ, ডি জামনগর। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ডিগবয়। এই ডিগবয় আসাম স্টেটে রয়েছে, ঠিক আছে, এই ডিগবয় রয়েছে আসাম স্টেটে, অবশ্যই মাথায় রাখবে। আর যদি এখানে একটা কোয়েশ্চেন তোমাদের করে যে ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্র কোনটি, তো অবশ্যই উত্তর হবে এখানে বোম্বে হাই, ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্র, ক্লিয়ার, বোম্বে হাই। আর যদি প্রশ্ন করে ভারতের বৃহত্তম তৈল শোধন ক্ষেত্র কোনটি, তৈল শোধন ক্ষেত্র, তাহলে এখানে উত্তর হবে জামনগর, যেটা অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি। এই জামনগর কোথায় আছে? গুজরাট স্টেটে রয়েছে, ঠিক আছে। আই রিপিট, ভারতের সবচেয়ে প্রাচীনতম তৈল খনি অপশন এ ডিগবয়, যেটা এই প্রশ্নের উত্তর। আর যদি তোমাদের প্রশ্ন করে ভারতের সবচেয়ে বৃহত্তম তৈল ক্ষেত্র কোনটি, তাহলে বোম্বে হাই। আর যদি প্রশ্ন করে ভারতের বৃহত্তম তৈল শোধন ক্ষেত্র, ঠিক আছে, তৈল শোধন ক্ষেত্র অয়েল রিফাইনারি যে সেক্টর, তো সেটা কিন্তু রয়েছে জামনগর গুজরাটে। ওকে, তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 10-এ মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 10, দেখো ভারতের কোন রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থানের অধিকারী? বক্সাইট, ওকে। এই বক্সাইট তোমাদের বলে রাখি, 4টি অপশনস বলার আগে একটু বলে দিই, এই বক্সাইট থেকে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম তৈরি করি, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, এই বক্সাইট থেকে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম তৈরি করি। ওকে, তাহলে দেখো 4টি অপশনস এবার আমরা দেখি। এ রাজস্থান, বি ওড়িশা, সি অন্ধ্রপ্রদেশ, ডি কর্ণাটক। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ওড়িশা। দেখো ওড়িশায় কিন্তু বক্সাইট সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এই ওড়িশায় সবচেয়ে বেশি পাওয়া যায় আরেকটি
আকরিক হলো, সেটি হলো লৌহ লৌহ আকরিক, ঠিক আছে। লৌহ আকরিকও কিন্তু এই উড়িষ্যায় সবচেয়ে বেশি পাওয়া যায়। তাহলে উড়িষ্যায় বক্সাইট সবচেয়ে বেশি পাওয়া যায়, লৌহ আকরিক সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক। আর এই বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম পাই। অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। তো চলো নেক্সট কোশ্চেনে এবার আমরা মুভ করব। দেখো নেক্সট কোশ্চেনটি 11, সংবিধানের কোন ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়? চারটি অপশনস আমরা দেখে নিই। এ 252, বি 260, সি 281 এবং ডি 280। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 280। এই 280 ধারায় কিন্তু অর্থ কমিশন গঠিত হয়। আর মাথায় রাখবে অর্থ কমিশন গঠন কে করেন? অর্থ কমিশন গঠন করেন কিন্তু প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট প্রতি 5 বছরের জন্য, ঠিক আছে, প্রতি 5 বছরের জন্য অর্থ কমিশন গঠন করেন প্রেসিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 12 এ মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 12, এসবিআই ব্যাংকের জাতীয়করণ কোন সালে হয়? চারটি অপশনস হলো এ 1921, বি 1950, সি 1965, ডি 1955। তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 1955, ঠিক আছে। এসবিআই ব্যাংকের জাতীয়করণ হয় 1955-তে। অবশ্যই একটা ইনফরমেশন তোমরা মাথায় রাখবে যে ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে আর ব্যাংক অফ মাদ্রাস, এই তিনটা ব্যাংক মিলে কিন্তু ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা তৈরি হয় 1921-এ। আর পরবর্তীকালে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ায় কিন্তু এসবিআই ব্যাংকের নাম নেয়, ঠিক আছে। আর এই এসবিআই ব্যাংকে 1955 সালে কিন্তু জাতীয়করণ করা হয় বা ন্যাশনালাইজেশন করা হয়। ক্লিয়ার? তাহলে চলো মুভ করি নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেনটি হলো কোয়েশ্চেন নাম্বার 13, কোন বিজ্ঞানী প্রথম কোষ তত্ত্ব উপস্থাপন করেন? কোষ তত্ত্ব বা সেল থিওরি। ওকে, দেখো চারটি অপশনস হলো এ রবার্ট হুক, বি এম স্লেডেন, সি টি সোয়ান আর অপশন ডি বি ও সি উভয় সঠিক। দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বি ও সি উভয় সঠিক। অর্থাৎ কোষতত্ত্ব বিজ্ঞানী স্লেডেন ও সোয়ান একত্রিতভাবে দেন। ওকে, আরেকটা ইনফরমেশন মাথায় রাখবে তোমরা এখানে, এই যে রবার্ট হুক, এই রবার্ট হুক কিন্তু প্রথম সেল বা কোষ এই কথাটি কিন্তু প্রথম তিনি ব্যবহার করেন, ঠিক আছে, বা কোষ এই কথাটি তিনি প্রথম ব্যবহার করেন। ওকে, আর রবার্ট হুক কিন্তু প্রথম মৃত কোষ, রবার্ট হুক কিন্তু প্রথম মৃত কোষ আবিষ্কার করেন। রবার্ট হুক প্রথম মৃত কোষ আবিষ্কার করেন। তাহলে জীবিত কোষকে আবিষ্কার করেন? মাথায় রাখবে জীবিত কোষ প্রথম আবিষ্কার করেন বা প্রথম দেখান তিনি হলেন লিওয়েন হক। পুরো নামটি যদি আমরা দেখি, লিওয়েন হকের পুরো নামটি হলো অ্যান্টনি, ঠিক আছে, অ্যান্টনি ভন লিওয়েন হক, লিওয়েন হক, ঠিক আছে, অ্যান্টনি ভন লিওয়েন হক, ইনি কিন্তু জীবন্ত কোষ প্রথম দেখান, ঠিক, প্রথম তিনি আবিষ্কার করেন জীবন্ত কোষ। আর রবার্ট হুক কিন্তু মৃত কোষ প্রথম আবিষ্কার করেন। প্রথম কোষ আবিষ্কার কে করেন যদি প্রশ্ন দেয় তাহলে কিন্তু রবার্ট হুক হবে। ওকে, তো দেখো কোষ তত্ত্ব বা সেল থিওরি যে কোষ তত্ত্বটি উপস্থাপন করেন আমরা জানি বিজ্ঞানী স্লেডেন ও সোয়ান, অর্থাৎ এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 14, দেখো তরলের উপর চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক এ কি পরিবর্তন দেখা দেবে? চারটি অপশন হলো এ বাড়বে, বি কমবে, সি একই থাকবে না ডি প্রথমে বাড়বে পরে কমবে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাড়বে। দেখো তরলের উপরে যখন চাপ বৃদ্ধি হয় তখন কিন্তু তরলের স্ফুটনাঙ্ক বাড়ে,
ঠিক আছে, এর উদাহরণ আমরা জানি প্রেসার কুকার, সরি, এর উদাহরণ আমরা জানি, দেখো প্রেসার কুকার, প্রেসার কুকার কিন্তু এই নীতিতেই কার্য করে। ঠিক আছে, প্রেসার কুকার কিন্তু এই নীতিতে কার্য করে। ঠিক আছে, চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানো হয় বলে খাদ্যটি ঠিকঠাক ভাবে সিদ্ধ হয় এবং দ্রুত হয়। তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 15 মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 15, তৈমুর লং কোন সালে ভারত আক্রমণ করেন? অপশনসগুলি পড়ার আগে তোমাদের বলে দিই এখানে, দেখো লং কথার অর্থ কিন্তু হলো খরা, খরা বা ল্যাংড়া। ঠিক আছে, লং কথার অর্থ হলো খরা বা ল্যাংড়া। দেখো চারটি অপশন এখানে হলো এ 1325, বি 1339, সি 1389, ডি 1398। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1398 সালে। দেখো এই 1398 সালে কিন্তু তৈমুর লং ভারতে আক্রমণ করেন। কখনো কখনো প্রশ্ন করে থাকে যে সে সময় দিল্লির সুলতান কে ছিলেন? ঠিক আছে, দিল্লির সুলতান সে সময় কিন্তু ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ। ঠিক আছে, নাসিরউদ্দিন, সেই সময় দিল্লির সুলতান ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ, নাসির উদ্দিন মোহাম্মদ। ঠিক আছে, নাসিরউদ্দিন মোহাম্মদ। এই নাসিরউদ্দিন মোহাম্মদ কিন্তু ফিরোজ শাহ তুগলকের তৃতীয় পুত্র। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলকের তৃতীয় পুত্র ছিলেন। আর এই নাসিরউদ্দিন মোহাম্মদই কিন্তু ছিলেন তুগলক বংশের শেষ সুলতান। ওকে, তো প্রশ্ন যদি দেয় তৈমুর লং কার সময়ে ভারত আক্রমণ করেন, তাহলে হবে নাসিরউদ্দিন মোহাম্মদ। ওকে, তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 16, ব্রাহ্ম সভা কবে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, সবার আগে বলে রাখি ব্রাহ্ম সভা এখানে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায় কিন্তু এখানে প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্মসভা। তো চারটি অপশনস বলি, এ 1815, বি 1830, সি 1828, ডি 1821। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1828। ক্লিয়ার? তো ব্রাহ্মসভা প্রতিষ্ঠিত হয় 1828 সালে। আর এই 1815 সালে আত্মীয় সভা, কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কিন্তু রাজা রামমোহন রায়। আর এই 1830 সালে কিন্তু এই ব্রাহ্ম সভার নাম পরিবর্তন করে করা হয় ব্রাহ্ম সমাজ। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, ব্রাহ্ম সভার নাম পরিবর্তিত হয় ব্রাহ্ম সমাজে। আর দেখো 1821 সালে একটা পত্রিকা যার নাম সংবাদ কৌমুদি, যার নাম হলো সংবাদ কৌমুদি, এই সংবাদ কৌমুদি পত্রিকাটি রাজা রামমোহন রায় কিন্তু লিখতেন বা প্রকাশ করতেন। ঠিক আছে, রাজা রামমোহন রায় এই পত্রিকায় কিন্তু সতীদাহ প্রথার বিরুদ্ধে কিন্তু লিখতেন। ওকে, তাহলে চলো এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 17। দেখো কোয়েশ্চেন নাম্বার 17, ভারতে কবে মিড ডে মিল শুরু হয়? চারটি অপশনস হলো এ 1985, বি 1995, সি 2005 এবং ডি 2000। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1995। 1995 সালে কিন্তু মিড ডে মিল শুরু হয়। ওকে, আর এটি কোন স্টেটে প্রথম শুরু হয় সেটা মাথায় রাখবে। এটি প্রথম দেখা গিয়েছিল, মানে স্টেট কোন স্টেটে শুরু হয়, এটি প্রথম শুরু হয় কিন্তু তামিলনাড়ু স্টেটে। ওকে, তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 18 এর দিকে আমরা এগোই। দেখো কোয়েশ্চেন নাম্বার 18, কোন সালে ভারতে প্রথম কাগজি মুদ্রা পেপার কারেন্সি? ক্লিয়ার? পেপার কারেন্সি, কাগজি মুদ্রা অর্থাৎ পেপার কারেন্সি, কোন সালে পেপার কারেন্সি বা কাগজি মুদ্রা ভারতে শুরু হয়? তাহলে দেখো প্রচলন শুরু হয়। তো দেখো চারটা অপশন এখানে আমরা দেখে নিই। অপশন এ 1861, বি 1961, ডি 1852, ডি 1952। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1861 সালে। ঠিক আছে, 1861 সালে কিন্তু কাগজি মুদ্রা বা পেপার কারেন্সি ভারতে প্রচলন শুরু হয়। আর এই সময় যিনি গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিলেন তিনি ছিলেন লর্ড ক্যানিং। তিনি ছিলেন লর্ড
ক্যানিং। এই সময় গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই আমরা কোয়েশ্চেন নাম্বার 19। দেখো কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে আমরা একটু দেখে নিই। পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন অঞ্চল কোনটি? স্থলভাগের সর্বনিম্ন অঞ্চল, দেখো অপশনস গুলি হলো এ মারিয়ানা খাত, বি ডেথ ভ্যালি, সি ডেড সি, ডি রেড সি। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ডেড সি। ঠিক আছে, ডেড সি হলো পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন অঞ্চল। আর এই যে মারিয়ানা খাত দেখছো, এই মারিয়ানা খাত হলো কিন্তু সমুদ্রের সর্বনিম্ন বিন্দু, সমুদ্রের সর্বনিম্ন বিন্দু। ঠিক আছে, এটি কিন্তু প্রশান্ত মহাসাগরে দেখা যায়, প্রশান্ত মহাসাগরে, এটি কিন্তু প্রশান্ত মহাসাগরে দেখা যায়। এই মারিয়ানা খাত হলো সমুদ্রের সর্বনিম্ন বিন্দু। আর যদি পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন বিন্দু জিজ্ঞেস করে তাহলে কিন্তু ডেড সি হবে। ঠিক আছে, তো চলো আজকের শেষ প্রশ্নে আমরা মুভ করি। দেখো আজকের যে শেষ প্রশ্নটি সেটি কি বলছে আমরা দেখে নিই। দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যাঘ্র সংরক্ষণ রয়েছে? দেখো চারটি অপশনস এখানে আছে, আমরা দেখে নিই। এ আলিপুরদুয়ার, বি জলপাইগুড়ি, সি দার্জিলিং, ডি কালিম্পং। তো স্টুডেন্টস এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ। দেখো আলিপুরদুয়ারে কিন্তু রয়েছে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ। ওকে, এই 20টি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই তোমরা এই 20টি কোশ্চেনকে আরেকবার ভালো করে দেখে নিও। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যদি আমি নেক্সট ক্লাসে নেক্সট যে আমি মক টেস্টটা আনবো, মক টেস্ট 2, সেখানে যদি কোয়েশ্চেনের সংখ্যা আমি বৃদ্ধি করি 30টা 40টা বা 50টা করি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কোয়েশ্চেনের সংখ্যা বৃদ্ধি করব কি না। ওকে, তাহলে চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটি ভালো লাগলে, এবং তোমরা যদি চ্যানেলে নতুন আছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবং কমেন্টে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো, এবং আমি এই সিরিজটিতে আরো এমসিকিউ প্রশ্নগুলির সংখ্যা বৃদ্ধি করব কিনা, না 20টা করে রাখবো। তাহলে চলো, ভালো থেকো, সুস্থ থেকো এবং জয়ী হও, দ্রুত জয়ী হও। ওকে।